আসসালামু আলাইকুম মেয়েরা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মিস। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ভালো আমরা আছি। ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি পড়ছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে ম্যাম পরমাণু পরমাণু মডেল নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। জি ম্যাম। কোনটা কোনটা পড়েছি? রাদারফোর্ড পরমাণু মডেল পড়েছি, আরেকটা কোনটা পড়েছিলাম? বোরের পরমাণু মডেল পড়েছিলাম। জি ম্যাম। বোরের পরমাণু মডেল কত সালে প্রকাশিত হয়েছিল? 1913 সালে। 1913 সালে। 1913 সালে। এখানে আমরা আজকে বোরের পরমাণু মডেলটা পড়েছিলাম, কিন্তু তার কিছু অংশ এখনো বাকি আছে, যেমন তার ত্রুটি, সাফল্য, তারপরে কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে পরমাণু মডেলটা একটু আমরা পড়ে নিই। সেটা হচ্ছে যে পরমাণুতে যে সকল ইলেকট্রন গুলো থাকে সেগুলো এভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে নির্দিষ্ট কক্ষপথে, অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে। এই অনুমোদিত কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার। এই কক্ষপথগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ। অরবিট বলা হয় এগুলোকে, কেমন? এটা আরেকটা নাম। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন গুলো কোনরূপ শক্তি শোষণ করে না, বিকিরণ করে না। যদি ইলেকট্রন শোষণ না করে বা বিকিরণ না করে, তাহলে ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার প্রশ্নই আসে না। এই স্তরগুলোকে স্মল এন লেটার দ্বারা প্রকাশ করা হয়, এবং স্মল লেটার এন যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে কে শেল, তারপর এল, তারপর এম, তারপর এন, এইভাবে নামকরণগুলি করা হয়। তার মানে 1 2 3 4, যদি 4 নাম্বারটা সেটা কি আসবে? কে এল এম এন ও, এভাবে আসবে, কেমন? তারপরে আসো 2 নাম্বার যেটা স্বীকার্য, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে mvr = nh/2s পাই। এম হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা ইলেকট্রনের ভর আমরা করে আসছি। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কিলোগ্রাম। আর ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। আর এন হচ্ছে প্রধান শক্তি স্তর। আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। আমরা জানি ধ্রুবক একটা মান আছে, যেটা নির্দিষ্ট মান, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। 6.626 × 10⁻34 m² কিলোগ্রাম প্লাস সেকেন্ড, পাই সেকেন্ড। তারপর হচ্ছে পাই এর মান তোমরা সবাই জানো, এটা নির্দিষ্ট মান 3.1416। ঠিক আছে? এখানে যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি নিম্ন শক্তি স্তর, আর যে শক্তি স্তরে এম এর মান বেশি, হ্যাঁ, সেই শক্তি স্তরের উচ্চ শক্তি স্তরের নামে পরিচিত। এটা হচ্ছে তোমাদের একটা সূত্র, কৌণিক ভরবেগ বের করার একটা সূত্র। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এবার আসো, এখানে আরেকটা কথা আছে যে ইলেকট্রন গুলো যখন কোনো শক্তি স্তর ত্যাগ করে, তখন কোনো শক্তি ত্যাগ করে তারা নিম্ন কক্ষপথে আসতে পারে, আবার শক্তি বাড়ি থেকে শোষণ করে উচ্চ কক্ষপথেও যেতে পারে। এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম লম্ফ। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আসো এই ইলেকট্রনটা দেখো, যখন সে বাইরের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, অর্থাৎ বেশি শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে আসবে, তখন শক্তিটা কি করবে? নির্গত হবে। আর যখন নিচে শক্তি স্তরের উপশক্তি যাবে, যে যখন নিচে শক্তি স্তর উপশক্তি স্তরে যাচ্ছে, তখন বাইরে থেকে শক্তি শোষণ করবে। আচ্ছা, এখানে দেখো, কোন প্রধান শক্তি স্তর ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সেক্ষেত্রে শক্তি বিকৃত হয়। এর মান হচ্ছে Hv = Hc/λ। সি হচ্ছে আলোর বেগ, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে।
পরীক্ষা যদি অঙ্ক আসে সেক্ষেত্রে এটা দিতেও পারে, মানটা নাও দিতে পারে। সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত বলো? 3 into 10 8 meter per second। 8 না, 10⁸8, তারপরে মিটার পার সেকেন্ড সেকেন্ড। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটা আমরা একটু আগে পড়লাম, এটা মুখস্থ করে ফেলবে। ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, হ্যাঁ। আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ, ঠিক আছে। একটা হচ্ছে কম্পাঙ্ক আর একটা হচ্ছে তরঙ্গ। এখন এই যে এইচ ভিটা কে আবার এই যে দেখো বিকিরিত শক্তি বা এই মানটাকে অনেক সময় যদি তোমার বইতে প্রশ্নে যদি তোমার দুটো শক্তি স্তরের ইয়ার থাকে তাহলে সেখানে তোমাকে ডেল্টা ই ইকুয়াল টু E2 - E1 দিয়েও প্রকাশ করতে পারো, এবং ডেল্টা ই ইকুয়াল টু HV, ঠিক আছে। এটা একটু লিখে নাও। তো এটা লেখার পরে এখানে বা দিয়ে লেখো ডেল্টা ই ইকুয়াল টু HV, তাহলে তোমাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এখানে E1 হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি আর E2 হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি। কথাটা লিখে নাও। পরীক্ষায় দুটোই আসতে পারে, দুইভাবে আসে। সেক্ষেত্রে যদি এটা আসে তাহলে এটা দিয়ে অঙ্কটা করবে, আর যদি এটা আসে এটা দিয়ে অঙ্কটা করবে, ঠিক আছে। লিখে নাও, আজকে তারিখ দিয়ে লিখে নাও। এই সূত্রটা আগে লেখো, লেখার পরে এখানে বাদ দিয়ে এখানে দেখো ডেল্টা ই ইকুয়াল টু E2 - E1 সমান HV। তারপরে E1 নিম্ন শক্তি স্তরের শক্তি আর E2 হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি। কথা এইটা লাইন লিখে নাও এখান থেকে। লিখেছো তোমরা? মেয়েরা তোমরা কি লিখেছো? কথা বলছো না কেন? আমি কি পরবর্তী পড়াতে যাব? জি ম্যাম। আচ্ছা, এবার আসো ইলেকট্রন থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে পৃথিবীর মধ্যে প্রবেশ করলে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। কি বলছি, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, এই যে দেখো উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে তখন যে আলো বিকৃত হয়, যে আলোটা বিকৃত হবে তা যদি আমরা একটা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে দেখা যাবে যে পারমাণবিক, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রিজম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রিজম। এখন কি হচ্ছে, আমরা যখন উনি যখন পরীক্ষাটা করেছিলেন সেটা হচ্ছে হাইড্রোজেনের উপর পরীক্ষাটা চালিয়েছিলেন। উনি এরকম হাইড্রোজেনের একটা ইয়ার ভিতরে বাল্বের মধ্যে দিয়ে যখন এটা চালান তখন এটা এইভাবে এসে যখন প্রিজমের মধ্য দিয়ে আসে তখন দেখা যাচ্ছে এরকম বর্ণালী সৃষ্টি হয়। বর্ণালীটা যে এরকম দেখতে পাচ্ছ, এরকম বর্ণালী সৃষ্টি হয়। এই যে কালো শীটটা দেখা যাচ্ছে, কালো শীটটা হচ্ছে এটা এখানে আরেকটু ভালো করে দেখানো হচ্ছে। বোঝা যাচ্ছে? তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? জি মিস। ভালো করে দেখে নাও। মিস প্রিজম কি? প্রিজম হচ্ছে এই যে দেখাচ্ছে, দেখো এই যে প্রিজম, এগুলো হচ্ছে প্রিজম। প্রিজম হচ্ছে কাচের ত্রিকোণাকার হতে পারে বিভিন্ন আকৃতির কাচের কতগুলো। তোমাদের ফিজিক্সে স্যারকে দেখাতে বলো যে প্রিজমটা কিরকম দেখাতে, উনি দেখিয়ে দিবে, তাহলে বুঝতে পারবে। তারপর ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রিজম। এর বিভিন্ন আকৃতির প্রিজম আছে এখানে দেখো, এই জন্য আমি ছবিটা দেখিয়েছি। প্রিজমের মধ্যে যদি আমি দেখাই তাহলে দেখা যায় এখানে বিভিন্ন কাচের বিভিন্ন তল আছে, তলের মধ্যে এগুলো কি হয়, বিশ্লেষিত হয়ে এভাবে রংগুলি দেখায়, বর্ণালী দেখা যায়। দেখেছো? জি মিস। এবার আসো বোরের পরমাণু মডেলের সাফল্য। বোরের পরমাণু মডেল কেন রাদারফোর্ড পরমাণু থেকে উন্নত? রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরে আকাশ সম্পর্কে কোনো কথা বলা হয়নি। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলে যে কক্ষপথগুলো আকার কিরকম হবে সে সম্পর্কে কোনো কিছু বলা হয়নি।
ঠিক আছে, কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে শক্তি স্তরগুলো হচ্ছে বৃত্তাকার। তাহলে এটা হচ্ছে একটা সাফল্য ওনার। বুঝতে পেরেছো মেয়েরা? জি মিস। জি মিস। পরমাণু মডেলে ইলেকট্রন গুলো যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরছে সেগুলো আকার সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেলে শক্তি স্তরগুলোর আকার বলা হয়েছে বৃত্তাকার। ঠিক আছে, এবার আসো 2 নাম্বার। জি মিস। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে পরমাণু গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরের থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর যদি শক্তি বিকিরণ করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। এইটা বোঝা গেল? জি মিস। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল জি মিস। যখন ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে অথবা শক্তি শোষণ করে তখন কি ধরনের পরিবর্তন ঘটে সে সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে সে উচ্চ শক্তি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর যদি শক্তি বিকিরণ করে তাহলে সে কি করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। জিনিসটা বুঝতে চেষ্টা করো, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবে যে ম্যাডাম এটা বুঝতেছি না, না বুঝলে বললে আমি তো বুঝতে পারবো না তোমরা আমার কথা বুঝতেছো না বুঝতেছো না। 3 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। যে একটু আগে যে আমরা হাইড্রোজেনের পরমাণুর মডেলে হাইড্রোজেন পরমাণুতে যে বর্ণালীটা দেখা গেছে সেটা ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে পাওয়া যায়নি, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? জি মিস। তাহলে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল থেকে কেন বোরের পরমাণুর মডেল উন্নত, এর সাফল্য কি। এবার আসে এখানেও কিছু ত্রুটি আছে, ত্রুটিটা কি এখন আমরা দেখি। সেটা হচ্ছে বোরের পরমাণুর মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। হাইড্রোজেনের ক্ষেত্রে উনি বলেছিলেন যে এটা বর্ণালী কিভাবে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় একাধিক ইলেকট্রনের এখানে ওঠানামা করে, সেক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যাটা ওনারা দিতে পারেনি। 2 নম্বরটা হচ্ছে বোরের পারমাণবিক মানুষের এক স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রনিক গমনকালে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, অর্থাৎ একটা স্তর থেকে এই স্তর থেকে যদি আমি এ স্তরে যাই বা উপরের স্তর থেকে নিচে স্তরে আসি তাহলে পরমাণু বর্ণালীতে ইলেকট্রন গমনের সময় পারমাণবিক বর্ণালীতে একটা মতো রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা যাবে যে প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই প্রতিটি রেখা কেন এতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারেননি। বোঝা গেল মেয়েরা? জি মিস। জি মিস। 3 নাম্বার দেখো, বোরের পারমাণবিক মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথের নয় উপবৃত্তাকার কক্ষপথে ঘুরেছে। অর্থাৎ পরমাণুর মডেল অনুসারে আমাদেরকে বলা হয়েছে কি যে কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে শুধু বৃত্তাকার না উপবৃত্তাকার পথেও ইলেকট্রন গুলো ঘুরছে। তাহলে এগুলো হচ্ছে বোরের পরমাণু মডেলের কি বলতো? সীমাবদ্ধতা। বা ভুল বা ত্রুটি যেটা বলা হয়। এখন আমরা এই যে দুইটা সূত্র পড়লাম, এই যে একটা সূত্র হচ্ছে আলোর বিকিরিত বা শোষিত মান, আরেকটা হচ্ছে কি একটা এটা পড়লাম আরেকটা কোনটা পড়লাম বলতো? কৌণিক ভরবেগ। ম্যাম একটা পড়লাম কি কৌণিক ভরবেগ পড়েছিলাম না, এই সূত্রটা পড়েছি না? আরেকটা কোনটা পড়েছিলাম? বিকিরিত বা শোষিত। এই দুটো নিয়ে এখন একটু অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করি। আসো ম্যাডাম। এখানে একটা অঙ্ক আছে দেখো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলো। আমি একটু ক্যামেরাটা অফ করে রাখবো। আচ্ছা ম্যাম রাখো, আমার ক্যামেরা অন করলে আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা রাখো, অসুবিধা নেই, রাখো। ম্যাম ম্যাডাম। ম্যাম। হ্যাঁ বলো।
ম্যাম ফাতেমা একটা জিতনি, ওর নেট স্লো বলে ও এখনো ওয়েটিং এ আছে। আপনাকে বলছে, আপনি না তো আমি ওকে দিয়েছি অ্যাকসেপ্ট তো, করেন। দিয়েছি 3 বার দিয়েছি, এই নিয়ে আমি ওকে 3 বার এন্ট্রি করেছি। জি ম্যাম। আর এখানে একটা সমস্যা আছে দেখো, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষের ব্যাসার্ধ 4.77 × 10⁻10 মিটার। পরমাণুটি দ্বিতীয় থেকে তৃতীয় শক্তি স্তরে বা কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে 5.42 × 10⁻12 এনার্জি এবং 2.41 × 10⁻12 এনার্জি। এখানে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কিলোগ্রাম। এখন প্রশ্নটা হচ্ছে যে কি, প্রশ্নটা এখানে কি বলতো, এখানে বলতেছে যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম, যে কোথায় পড়ে আসছি বলতো, সূত্রটা তোমাদের খাতায় লেখা আছে? তোমরা, আমি যে একটু আগে পড়ালাম, তোমরা কি সূত্রটা লিখেছিলে? না লিখলে এখনই লেখো। MVR equal to NH by 2 pi. MVR is equal to NH by 2 pi। এই যে সূত্রটা খেয়াল করে দেখো, এখানে একটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে যে শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কি, অর্থাৎ এখানে কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে এখানে ভিটা কিন্তু বের করতে বলছে। আরটা কি, যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ, ঠিক আছে। এন হচ্ছে কোন কক্ষপথ সেটা সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর পাই হচ্ছে কি 3.1416। তাহলে সেক্ষেত্রে আমি যখন অঙ্কটা করব, খেয়াল করে দেখো মেয়েরা, এখানে আমার সবগুলো দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা জানি, এটা মুখস্থ থাকবে আমাদের সবার। বিটা আমাদেরকে বের করতে বলেছে, সুতরাং বিটা হচ্ছে ওয়াট। তারপরে হচ্ছে আর হচ্ছে কি বলো, আর কি, হাই খোদা, আমি কার সাথে কথা বলতেছি? ইলেকট্রনের ব্যাসার্ধ। যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে, তোমাদের জিনিসটা বাসার পাশে লেখনি কেন, আমি যে একটু আগে বললাম, তোমরা লিখলে না কেন? আর হচ্ছে যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ, এটা মুখস্থ করতে হবে তো। বি হচ্ছে যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আর হচ্ছে যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে তাহলে আসো এখানে, তারপর আর কি আছে, আরটা হচ্ছে এইচ হচ্ছে কি প্রাণ ধ্রুবঙ্ক, এটা তো আমাদের মুখস্থ রাখতে হবে। পাই মান তো আমরা জানি। তাহলে এখন আসো, এখন দেখো এখানে আমি মানগুলি বসাবো, তাহলে আমাকে এখানে বের করতে হবে, কি বের করতে বলেছে, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ। তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ বের করতে হলে তাহলে ভি এর মান বের করতে বলেছে। তাহলে ভি ইজিক্যাল টু কি হবে, ভি ইজিক্যাল টু হবে NH বাই 2s পাই mr। এখন n এর মান হচ্ছে কত, কোন কক্ষপথের কথা বলা হয়েছে, তৃতীয়, তাহলে n এর মান হচ্ছে 3। বুঝে যাচ্ছে মেয়েরা? না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। মিস বুঝতে যায়। আচ্ছা, তারপরে দেখো এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবঙ্ক, এটা তো আমাদের মুখস্থ আছে। তারপর পাই এর মানও আমরা জানি, আর এম তো বললাম ইলেকট্রনের ভর, আর এটা কি বললাম, আর এর মান হচ্ছে 4। আর এর মান কি, যে শক্তি স্তরে ঘুরছে সেই শক্তি স্তরের কি ব্যাসার্ধ। তৃতীয় ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ মান দেওয়া আছে। এখন তাহলে আমি এইভাবে মানটা বসালে আমি পেয়ে যাচ্ছি 7.29 × 10⁻5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তো এটা কি তোমরা লিখে নাও, তাড়াতাড়ি একটু কাজটা করো, সময় চলে যাচ্ছে। লিখে নাও, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে, তাড়াতাড়ি তুলো। স্ক্রিনশট দিতে চেষ্টা করবে না, তোমরা হাতে কলমে করতে চেষ্টা করবে, তাহলে লেখার সময় না বুঝলে বা কোনো ভুল হলে সেটা সংশোধন করা যায়।
আর স্ক্রিনশট দিলে তুলবো করতে করতে আর সেটা তোলা হয় না। যত লিখবে তত মনে থাকবে। হয়েছে লেখা মেয়েরা? অঙ্ক সবসময় এই নিয়মে করবে, এখানে যেভাবে লেখলাম সেভাবে। আর একটা কথা মনে রাখবে, সূত্র লিখতে হবে। যখন অঙ্ক করতে বলা হয়, গাণিতিক সমস্যা করতে বলা হয়, তখন সূত্র লিখতে হবে। সূত্র না লিখলে কিন্তু 1 নাম্বার দিবে না তোমাকে। সূত্র লিখলে 1 নাম্বার, এটা জ্ঞানমূলক অংশ। এইভাবে লিখতে হবে। আর এখানে আমার এখানে একটা কথা লেখা হয়নি, এখানে আছে, এখানে লিখতে হবে এখানে, ঠিক এম এর উপর লিখতে হবে এখানে, আর ভি লিখে যেটা আমরা বের করছি সেটা পাশে লিখতে হবে হোয়াট চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে মেয়েরা, বুঝতে পেরেছো? জি মিস। বুঝতে পেরেছো বলছে। আমার এখানে দাগ দিলা কেন? সাদিয়া ওকে দাগ দিয়েছে আমার। জি মিস তুলসী। তুলেছো? এই যে এভাবে হোয়াট দিবে। এ দাগাচ্ছে কে এখানে? স্ক্রিনে দাগাচ্ছে কে? এম এর উপরে ঠিক এখানে লিখবে, এখানে এম এর উপরে এখানে লিখবে, এখানে এভাবে একটা দাগ দিবে, দাগ দিয়ে তারপরে এই পাশে অঙ্ক করবে, এখানে ব্যাখ্যাগুলো দিবে। ঠিক আছে, এবার আসো 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বারটা প্রশ্ন হচ্ছে, পরমাণুটি তৃতীয় কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথ নেমে আসে, তাহলে সে শক্তি বিকিরণ হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কি hv = hc/λ। এখানে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম যে যদি খেয়াল করবা মেয়েরা, যদি দুটা কক্ষপথের শক্তি কোথাও লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সূত্রটা হয়ে যাবে এরকম, ডেল্টা ই = hc/λ, অর্থাৎ ডেল্টা ই = e2 - e1। কথাটা বোঝা গেল? জি ম্যাম। যদি দুটা শক্তি স্তরের মান দেওয়া থাকে তখন ডেল্টা ই দিয়ে অঙ্কটা করতে হবে। আর যদি শুধুমাত্র এটা বের থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু এইচবি তে অঙ্কটা করতে হবে। এখন E2 E1 একটু আগে তোমরা পড়ে আসছো কি, এবং এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবাঙ্ক, আর সি হচ্ছে আলোর বেগ। এখন মানগুলি বসায় দাও, মানগুলি আমাকে বের করতে হবে কি বিকিরিত শক্তির মান, অর্থাৎ ল্যামডাটা বের করতে হবে। তাহলে ল্যামডাটা আমার চলে আসবে এদিকে, আর E2 E1 মান চলে আসবে এখানে। মানগুলি বসালে আমরা পেয়ে যাচ্ছি 6.604 × 10⁻⁵ সেম পার সেন্টিমিটার। লেখে নাও তাড়াতাড়ি, সময় আমার অনেক কম। তাহলে আমি আরেকটা অঙ্ক একটু দেখাতে পারি। দেখেছো? একটু তাড়াতাড়ি করো। আর এই যে যারা দাগাচ্ছ তারা আমার ক্লাসে থাকবে না। হয়েছে? সময় নাই। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাই তোমাদেরকে, যে একটু যেটা বললাম যে কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ যদি বলা হয়, সেক্ষেত্রে যদি তোমাকে শুধু এরকম প্রশ্ন দেওয়া হয় যে একটা মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং মৌলটির সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভর নির্ণয় করো, এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম। কৌণিক ভরবেগ, সেখানে অন্যগুলো মান দেওয়া আছে, কিন্তু এই অঙ্কটাতে দেখো কোনো মান দেওয়া নেই, শুধুমাত্র প্রোটন সংখ্যা দেওয়া আছে আর কৌণিক ভর বের করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এম ভি আর এটা এম এর মানও নাই, আর এর মানও নাই, কিছু নাই। সেক্ষেত্রে তুমি এভাবে অঙ্কটা আনসার করবে। প্রথমে
এ মৌলটির প্রোটন সংখ্যা হচ্ছে 8, সুতরাং এ মৌলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে মৌলটা হচ্ছে কে অক্সিজেন। সেক্ষেত্রে ভরবেগ হচ্ছে দিয়ে NH বাই টুয়াইস পাই, এখানে মানটা বসায় দিবা তাহলে পেয়ে যাবা। ঠিক আছে, এর আগে যে অঙ্কটা ছিল সেখানে m এর পর দেওয়া ছিল, r এর পর দেওয়া ছিল, এন্ড মান দেওয়া ছিল, কিন্তু এখানে আসলে কিন্তু সেই মানগুলি না দেওয়াতে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। ঠিক আছে, তাহলে মেয়েরা আজকে এই পর্যন্ত, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, ভালো